ভারতীয় সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা। চক্রের শেকড় বাকড় ছড়িয়েছে সরকারি অফিস পর্যন্ত। পুরনো নোটে ধোঁকা খাবে যে কেউ। আমি যে ব্যাংকে চাকরি করি, আমি অনেক সময় করতে পারি। সাধারণ পাবলিক বোঝার আপনি যদি অফিস টাইমের আগে বাসা থেকে যদি টাকা সাথে নিয়ে আসেন, আপনি এগুলো বসলেন, বসে রাখলেন, এটা তো দেখার সুযোগ। জাল টাকার বিষয়ে খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালাবে বিজিবি। গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান অনুমোদন। 120 দিনের মধ্যে শেষ করতে হবে বিচার। নির্বাচন বানচাল ষড়যন্ত্রের বিষয়ে সজাগ সরকার, জানালো প্রেস উইং। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিল জামায়াত সহ 8 দল। এ মাসেই গণভোট সহ 5 দফা দাবিতে 11 নভেম্বর ঢাকায় মহাসমাবেশের হুঁশিয়ারি। আন্দোলনের নামে ভোট পেছানোর ষড়যন্ত্র করছে কয়েকটি দল, বললেন মির্জা ফখরুল। সনদ বাস্তবায়ন নিয়ে আবারও আলোচনায় বসার আহ্বানের সমালোচনা। আমরা যে বিষয়গুলোতে একমত হয়ে গেছি সেগুলো সই হয়ে গেছে, তারা আবার নতুন নতুন প্রস্তাব নিয়ে এসছে এবং সেই যেগুলো আমরা স্বাক্ষর করেছিলাম সেই প্রস্তাবগুলো ভিন্নভাবে উপস্থাপন করেছে। চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধের ঘটনায় এখনও ধরা পড়েনি কেউ। আন্ডারওয়ার্ল্ডের 2 গ্রুপের দ্বন্দ্বে প্রাণহানি, বলছে পুলিশ। সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা, দেখতে অবিকল আসল টাকার মতো। হাতে ধরেও বোঝা যায় না। নোটগুলো আবার কচকচে নতুন নয়, দেখে মনে হবে কয়েক হাত ঘুরে আসা। এই চক্রের ফাঁদে পড়ে এরই মধ্যে নিঃস্ব হয়েছেন শেরপুরের হতদরিদ্র শাহিনা বেগম সহ অনেকেই। গেল 5 মাসে এসব জাল নোট দেশে ঢুকেছে মাদক আর প্রসাধনী চোরাচালানের রুট দিয়ে। তাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা, সীমান্ত এলাকায় যেন বড় নোটের নগদ লেনদেন না করা হয়। এ নিয়ে অনুসন্ধান করেছেন সহকর্মী আকলাকুস সাফা, সঙ্গে ছিলেন হোসাইন শাহিদ ও আদিল মাহমুদ উজ্জ্বল। ছবি তুলেছেন লুৎফর রহমান। শেরপুর জেলার ঝিনাইগাতি ও নালিতাবাড়ি সীমান্ত দিয়ে ঢুকছে চোরাচালান, সঙ্গে বাংলাদেশি টাকার জাল নোট। হাতে আসা তথ্য উপাত্ত খতিয়ে দেখা দরকার সরেজমিন, কতটা সত্য আর কতটা বাহুল্য। রহস্য ভেদ করতে খুঁজে বের করতে হবে দুজনকে, একজন রাসেল, অন্যজন হাসান। ধরাছোঁয়ার বাইরেই থাকতে অভ্যস্ত তারা। অনেক চেষ্টা তদবিরের পর হাসানের সঙ্গে যোগাযোগ স্থাপন হলো হোয়াটসঅ্যাপে। পরিচয় গোপন করে জাল টাকার ক্রেতা আমরা। যে টাকাটা তৈরি হয় ইন্ডিয়ায়, ওই মালটা যদি নিতে চান তাহলে 36,000 টাকা করে লাগে পড়বে। এটা আমাদের এখন লং টাইম আমাদের কাছে পাবে, অল টাইম। যতদিন না ধরা পড়ে মানে ইন্ডিয়ার লোক, কতদিন আপনি পাইতে থাকবেন। ইন্ডিয়ানরা আপনি ব্যাংক পর্যন্ত চালাতে পারবেন, ব্যাংকেরও বাপের ক্ষমতা নাই যে ধরার মতো। এই যে এরকম সুতা থাকবে ভাই, এই যে এরকম দেখছেন, এই যে চিলচিল করতেছে এরকম। ওপাশ থেকে পাঠানো হয় জাল টাকার ভিডিও। এগুলো অন্য ভিডিও কিনা বা এআই দিয়ে বানানো কিনা বোঝা মুশকিল। কিছু জাল টাকার স্যাম্পল পেলে আরেকটু এগোবে অনুসন্ধান। স্যাম্পলের জন্য অ্যাডভান্স দিতে হবে হাসানের প্রতিনিধিকে। তার চাওয়া অনুযায়ী চলতে হচ্ছে আমাদের। এটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার, এটাতে টাকা পাঠিয়ে লাশ নাম্বারটা বলবেন। অ্যাডভান্স পেয়ে স্যাম্পল রিসিভ করার লোকেশন জানালেন তারা। তবে এটি এলো অন্য আরেকটি নম্বর থেকে। যে বুঝে নেবেন তার ছবিও পাঠাতে হলো তাদের, কিন্তু এতেও কাজ হলো না। নির্ধারিত দিনে লোকেশনে গিয়ে পাওয়া গেল না কাউকেই। পরের দিন বদলালেন 3টি স্থান। শেষমেশ ধৈর্য দেখে একজন দ্রুত চলে গেলেন 1000 টাকার কয়েকটি জাল নোট ধরিয়ে দিয়ে। জাল নোট নতুনই হয় এমনই ধারণা সবার। হাসানের লোক যেগুলো দিয়ে গেলেন সেগুলো কিন্তু কিছুটা ব্যবহৃতই মনে হচ্ছে। দেখতে অবিকল আসল টাকা। কতজন বোঝে
এগুলো জাল নাকি আসল যাচাই করতে শেরপুরের একটি বাজারে টিম যমুনা। এইখানে এই টাকাটা জাল ছিল। এটা কি বুঝার কোনো বুঝতে পারছেন আপনি? এটা 2 নম্বর টাকা, বুঝার কোনো উপায় নাই, বুঝার কোনো উপায় নাই। দেখেন কিভাবে বুঝবো? এ ধরনের নকল টাকা চেনা এখন খুব জরুরি, কারণ জাল টাকা শনাক্তের যে পরিচিত 10টি উপায় আছে তার মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে স্ট্রং বলা যায় এই পরিবর্তনশীল রং। বর্ডার ক্রস করে যেই টাকাগুলো ঢুকছে সেই জাল টাকাগুলোতে এই ফিচারটাও পাওয়া যাচ্ছে। মিলছে না শুধু ইউভি ফিচার, অর্থাৎ টাকার মধ্যে বেশ কিছু রশ্মি থাকে যেগুলো শুধুমাত্র মেশিন ছাড়া ডিটেক্ট করা সম্ভব নয়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে পরিমাণ টাকা ঢুকেছে এর সংখ্যাটা কত? অনেকে বলেন 2.5 লাখ কোটি টাকা, কিন্তু বাস্তবে এর পরিমাণ কত কেউই জানেন না। এখন সবাইকেই সচেতন হতে হবে, না হলে ওই শাহিনা বেগমের মতো আপনিও হতে পারেন নিঃস্ব, আর রাষ্ট্র পড়তে পারে মহা বিপদে, অর্থনীতি পড়তে পারে এক সংকটের মুখে। এমন টাকা দিয়ে দিলে ধরতে পারবেন? এরকম টাকা এর আগে দেখছেন? প্রিয় দর্শক, আপনাদের হয়তো মনে আছে শেরপুরের এই শাহিনা বেগমের কথা। অনেক কষ্টের টাকা জমিয়েছিলেন পোস্ট অফিসে, মেয়াদি সঞ্চয়ের টাকা তুলে জমা দিতে গিয়েছিলেন ব্যাংকে, যে নোটগুলো জাল হিসেবে চিহ্নিত করে ব্যাংক। মাসে ফেতারা দিছে, ছায়া খাইছি, কইরা কইরা মাসে দিছে, থুয়ে দিছি, বিড়ি বান্ধিছি, এবার কইরা কইরা তেহারা থুয়ে দিছিলাম। দেখা জিনিস খাওয়াইলাম না, নয় নাতিনারা দিবাইলাম না, নাতিন বানা গিয়ে সব করলাম, ছায়া খাইলাম, বিক্রিয়া করে খাইলাম, সব করে খাইছি, কিছু ভাত খাইছি না দুনিয়ার, আর কিছু করা বাহি নেই। শেরপুর পোস্ট অফিসে টিম যমুনা। পোস্টমাস্টার বলছেন টাকাগুলো কাউন্টার থেকেই দেওয়া হয়েছিল। নতুন পুরান মিলে এই টাকাগুলা কিছু মনে হয় নতুন ছাপানো টাকা আর কি, জাল টাকা এখানে পাশাপাশি দিয়ে দিচ্ছে। সবচেয়ে করা হয় না, হাতে গুণা তো বোঝা যায় না, মেশিনটা নষ্ট। এই যে এরকম একটা অঘটন ঘটে গেল, তারপরে এখানে একটা মেশিন দেওয়া হয়। ভুক্তভোগী ওই নারী যেদিন 53,000 টাকার জাল নোট পেয়ে প্রতারিত হয়েছিলেন, ঠিক সেই দিনই এই পোস্ট অফিস থেকে 25,000 টাকা অর্থাৎ 1,000 টাকার 25টি নোট দেওয়া হয়েছিল আরও একজনকে, যেটি ধরা পড়ে ওই সোনালী ব্যাংকে গিয়ে। প্রশ্ন ওঠে পোস্ট অফিসে দায়িত্বরতদের ভূমিকা নিয়ে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় গ্রাহক পোস্ট অফিস থেকে টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার সময় সঙ্গেই ছিলেন পোস্ট অফিসের ট্রেজারার হাফিজুর রহমান। ব্যাংক ম্যানেজার বলছেন সন্দেহজনক ঘোরাফেরা দেখে দুইজনকেই নিয়ে যান নিজ রুমে, ডেকে পাঠান পোস্টমাস্টারকে। ব্যাংকে পরীক্ষামূলকভাবে নিয়ে আসছিল, দেখি দোকানে যায় কি না। আমি যে ব্যাংকে চাকরি করি, আমি অনেক সময় ধরতে পারি, এটা ধরতে পারবে যে কেশিয়ার, এমন ওদের ডাউট হইলে তখন ওরা ফ্যাক নোট ডিটেক্টর দিয়ে আইডেন্টিফাই করে। এই হচ্ছে পোস্ট অফিস, আর ওই সামনে দেখা যাচ্ছে সোনালী ব্যাংক, এবং এই দুইয়ের মাঝখানে ব্যবধান 100 মিটারের মতো। ঠিক যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন ওই ব্যক্তিকে নকল টাকাগুলো দিয়েছিলেন পোস্ট অফিসের ট্রেজারার হাফিজুর নিজেই, এবং এটা হয়েছে এইটুকু রাস্তার মধ্যে। উনি তো টাকাটা আপনাকে এইখানে দিতে পারতো, উনি আপনার সাথে সাথে কেন গেছিল? এটা আমি বলতে পারলাম না। উনি কি আপনি যখন গেছেন তখন কি আপনার আশেপাশেই ছিল? না না, আমার সাথে গেছে। আচ্ছা, যাওয়ার পরে কি ওখানে আপনার আশেপাশেই ছিল? হ্যাঁ, 2 মিনিটও নেই, আমি দেখছি ওরে। আচ্ছা, মানে উনি কেন গেছিল আপনার সাথে এটা জানেন? কেন? উনি বলছে যে আমার অনেক কাজ আছে, এই কথা। কিন্তু উনি তো ওখানে যে কোনো কাজ করে নাই, কাজের না, আপনার সাথেই তো ছিল সে। হ্যাঁ। 33 বছর ধরে সোনালী ব্যাংকের ক্যাশ সেকশনে কাজ করেন আব্দুর রহমান। টাকাগুলো তিনিই শনাক্ত করেন। ওইরকম ভাবে বোঝার কোনো সুযোগ নাই, মানে ওইরকম ভাবে বুঝতে পারবে না, সাধারণ পাবলিক বোঝার নাই। একই দিনে দুই ঘটনায় পোস্ট অফিসের ক্যাশিয়ার মানিক মিয়া ও ট্রেজারার হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন হাফিজুর। স্বীকার করেছেন টাকাগুলো পোস্ট অফিস থেকেই দেয়া হয়। প্রশ্ন হচ্ছে জাল টাকা কিভাবে ঢুকলো পোস্ট অফিসে, যা উল্লেখ নেই জবানবন্দিতে। তদন্তে কি পাওয়া গেল?
আপনি যদি অফিস টাইমের আগে বাসা থেকে যদি টাকা সাথে নিয়ে আসেন, আইনে আপনি এলো বসলেন, বসে ডয়ারে রাখলেন, এটা তো দেখার কোনো সুযোগ। আর যদি মনে করেন বহন করার সময় হইতেন, তাহলে তো আপনি রিকভারি, তাহলে মামলাটা তদন্তের একটা প্রক্রিয়া ছিল যে আপনি জড়িত আছেন। আমি তো অফিস মানিক আর হাফিজুর জড়িত জাল টাকা চক্রে। দেখা যাক তাদের মোবাইলের কল লিস্ট। মিলল 3টি সন্দেহজনক নম্বর। সবচেয়ে বেশি যোগাযোগ দুজনের সঙ্গে, যাদের খুঁজতে যাওয়ার কথা প্রথমেই বলেছিলাম, রাসেল আর হাসান। লোকেশন ঝিনাইগাতি আর নালিতাবাড়ি সীমান্ত। রাসেল আর হাসানের মুখোমুখি হতে না পারলেও এটা বুঝতে কষ্ট হয় না ঝিনাইগাতি সীমান্তে তাদের কারবার রমরমা। এই সীমান্ত দিয়ে মাদক, প্রসাধনী, চিনি, মশলা চোরাচালান হয় আগে থেকেই। স্থানীয়রা জানান 24-এর 5 আগস্টের পর তা আরও বেড়েছে। ওই পণ্যের সাথেই জাল টাকা সীমান্তের ওপার থেকে ঢুকছে বলে জানান সাধারণ অনেক মানুষও। ইন্ডিয়ার লোক আর বাংলাদেশে ঢুকে না, আমাদের লোকজন যে এটা নিয়ে আসে, লোক থাকে অনেক সময় তারাই পার করে দেয়। আর যদি প্রয়োজন মনে করে না আমরা ঢুকে পার করা যাবো, তখন তারা নিজেরাই ঢুকে। রোজ পার করে দিন কত টাকা, 50,000 টাকা, 40,000 টাকা। আবার ওখান থেকে তো গাড়ির কেটে দিয়েছে, এইভাবে তারা কাজগুলো করে। কয়েকজন ভুক্তভোগী আছেন যারা এ কাজে বাধা দেয়ায় পড়েছেন হামলার মুখে। হাসান মানে কি করে সে? মাদক ব্যবসা। দিনে রাতে 24 ঘন্টা পোলাহান মারলে যাইতেছে, পুলিশের ফোন দিলে পুলিশ কয় ঠিক আছে আইতাছি, এই আইতাছি বন্ধু শেষ। ঝিনাইগাতি থানার ওসি বলছেন চোরাচালানে জাল টাকা এখনো পাননি তারা। পরে তার এলাকা দিয়ে ঢোকা সেই নোটগুলোই দেখাই তাকে। আমি কেন, যারা খুব এক্সপার্ট যারা, তাদের জন্য খুব ডিফিকাল্ট। আমি যে দেখলাম, এই যে দেখলাম, এটা কি হচ্ছে। কোন সীমান্ত বড় কথা নয়, বড় কথা হচ্ছে জাল টাকা ছড়িয়েছে দেশের বিভিন্ন জায়গায়। সম্প্রতি চট্টগ্রামে র্যাবের এক অভিযান থেকে ধরা পড়ে 20 কোটি টাকা মূল্যের দেশি বিদেশি জাল নোট। বিষয়টা নিয়ে বাংলাদেশ ব্যাংকের অবস্থানও জানতে চাই আমরা। কি করছে তারা? বড় নোট যাতে কোনোভাবেই ফিজিক্যাল ট্রানজ্যাকশন না হয়, এই ব্যাপারে এলাকার মানে বর্ডার এরিয়ার মধ্যে যাতে এই প্রচারণাটা করা হয়, যে আপনারা ক্যাশলেস হন, পার্শিয়ালি হলেও ক্যাশলেস ট্রানজ্যাকশন শুরু করেন। ব্যাংকিং চ্যানেল দিয়ে বা অন্য কোনো মাধ্যমে আপনারা বড় ধরনের ট্রানজ্যাকশন করবেন। 500,000 টাকার নোটগুলো আপনারা ফিজিক্যাল ট্রানজ্যাকশন করে ফেলেন, এবং কমিয়ে ফেললেই তো ওগুলি বর্ডার এরিয়া দিয়ে ওই নোটগুলি ঢোকার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। শেরপুরের শাহিনা বেগম কিন্তু এখনও অপেক্ষায়। তিনি কি ফিরে পাবেন সারা জীবনের সঞ্চয়? অবস্থা এখন এমন, কোনো টাকাই ধরতে ভয় পান শাহিনা বেগম। আমার জীবনটা নিল, তাও শান্তি ছিল, শান্তির শেষ নাই, আর পারি না। আখলাকুস সাফা, যমুনা নিউজ, শেরপুর। এদিকে সীমান্ত দিয়ে বাংলাদেশে জাল টাকা ঢোকার বিষয়ে খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। এছাড়া সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুইয়া। এছাড়া শেরপুর পোস্ট অফিস থেকে জাল টাকা দেওয়ার একাধিক ঘটনা তদন্ত করছে ডাক বিভাগ, জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল আব্দুল হামিদ। তিনি জানান, যেহেতু মামলা হয়েছে তাই আদালতের সিদ্ধান্তের পর ক্ষতিপূরণ পাবে ভুক্তভোগী নারী শাহিনা বেগম। পুরো জিনিসটাই খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠান। এগুলো বিষয়ের জন্য ডেডিকেটেড সংস্থা আছে, তারা এটা দেখছে। এটা অবশ্যই এটা তারা তাদের আর্জেন্টলি এগুলো দেখছেন, এই বিষয়গুলো সিরিয়াসলি দেখছেন। জাল টাকার নোট প্রতিরোধে সীমান্তে আভিযানিক তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের কথা জানিয়েছে বিজিবি সদর দপ্তর। ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় জাল নোট পাচার প্রতিরোধে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হয়েছে। যমুনা টিভির সংবাদ প্রকাশের পর আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। তিনি জানান, এই লক্ষ্যে সীমান্ত এলাকায় বসবাসরত জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে নিয়মিত জনসভা, গণসংযোগ ও সেমিনারের আয়োজন করা হবে। এছাড়া সীমান্ত এলাকায় নিয়মিত টহল আরও বাড়ানোর কথা জানান সেক্টর কমান্ডার। আমাদের সীমান্তবর্তী এলাকা দিয়ে জাল টাকা পাচারের যে কোনো অপতৎপরতা, যে কোনো চেষ্টা, যে কোনো অসৎ উদ্দেশ্য বন্ধ করার জন্য আমরা সর্বদাভাবে নিয়োজিত আছি।
কারা নির্বাচন বানচাল করতে চায় সরকার তা জানে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর প্রতিবেদন নিয়ে একথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এদিন গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেরিয়ে আসছে একের পর এক গুমের ঘটনা, ভুক্তভোগীর তথ্য প্রকাশ্যে আসে একাধিক আয়নাঘর। গুম কমিশনের তথ্য মতে আওয়ামী শাসনামলের 15 বছরে গুমের শিকার হয়েছে এমন প্রায় 2000 অভিযোগ জমা পড়েছে এ সংক্রান্ত কমিশনে, যদিও এর সংখ্যা আরও অনেক বেশি বলছে গুম কমিশন। এমন প্রেক্ষাপটে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষায় একটি আইন প্রণয়নের সুপারিশ করে এ সংক্রান্ত কমিশন, যা উপদেষ্টা পরিষদের 47তম বৈঠকে অনুমোদন করা হয়। প্রস্তাবিত আইনে গুম করার অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউ অফেন্স হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক ল। এর ফলে বাংলাদেশে আর কোনো গভর্নমেন্ট কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট এসে দেশে গুমের রাজত্ব চালাতে পারবে না। আগামী নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে গণতন্ত্র নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান IRI। প্রেস উইংস বলছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী নির্বাচনকে সামনে রেখে কারা কিভাবে নির্বাচন বানচাল করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করবে সে বিষয়ে মোটামুটি জাতীয় অবগত, এবং সরকারের দিক থেকে যেটা করার, সরকার এই পরিস্থিতি মোকাবেলার জন্য যাবতীয় সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে। IRI যে ফাইন্ডিংস বা আশঙ্কার কথা আপনি বলছেন, এটার সঙ্গে সরকারের কোনো দ্বিমত নেই। সরকারও এই সমস্ত বিষয়ে অবগত রয়েছে এবং সে বিষয়ে সক্রিয়ভাবেই যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার সেগুলি নিচ্ছে। উপদেষ্টা কমিটির বৈঠকে লজিস্টিক নীতিমালা অনুমোদন করা হয়। এছাড়া আগামী বছরের সাধারণ ছুটির অনুমোদন দেয়া হয় বৈঠকে। লজিস্টিক একটা নীতিমালা প্রণয়ন করা হয়েছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সিলেটের সুধী সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। কেউ যায় তার হাতও আমরা ছেড়ে দেব না, তার হাতও কিন্তু আমরা অবশ করে দেব। 2-1 জায়গায় ঘটনা ঘটেছে, আমরা তাদেরকে ছাড় দিই, হাত এবং গলা টিপে ধরেছি, কারণ আমাদের আদর্শের সাথে এটা যায় না। তারপরে আমরা এটা দাবি করি না যে আমরা ফিরিস্তা, আমাদের কোনো ভুল হয় না। ভুল হলে আপনজনরা, সুধীজনরা, সমাজের বিবেকবানরা ধরে দিলে আমরা প্রতিশ্রুতিশীল যে আমরা ভুল সংশোধন করব, আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করব এবং আপনার প্রতি কৃতজ্ঞ থাকব, কারণ আপনি আমার ভুল ধরে দিয়েছেন। আপনি ধরে না দিলে আমি ভুলের উপর মজবুত হয়ে যেতাম, আমার ক্ষতি হতো, আমার দ্বারা আমার জাতির ক্ষতি হতো। সম্মানিত বন্ধুগণ, আমরা এরপরেই দেখেন এতগুলা মানুষ শহীদ হয়ে গেল এবং শহীদদের 62% চরম দরিদ্র সীমার নিচে যারা বসবাস করত তারা। বক্তব্য রাখছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। চলতি নভেম্বরে গণভোট ও অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সহ 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াত সহ সমমনা 8টি দল। বৃহস্পতিবার দুপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 9 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই স্মারকলিপি দেয়। এর আগে মিছিল পূর্ব সমাবেশে কেন্দ্রীয় নেতারা হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়ন না হলে 11 নভেম্বর মহাসমাবেশে ভিন্ন রূপ ধারণ করবে ঢাকা। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে রাজধানীতে জামায়াতে ইসলামী সহ সমমনা 8 দলের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি। এতে যোগ দিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে নেতাকর্মীরা এসে সমবেত হন পল্টন মোড়ে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে, সেক্ষেত্রে জাতীয় নির্বাচন পিছিয়ে গেলেও সমস্যা নেই। একই সাথে জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর সহ 5 দফা দাবি মেনে নিতে 10 নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন তারা। অন্যথায় আরো কঠোর কর্মসূচির হুমকি দেন তারা। সোজা আঙ্গুলে যদি কি না ওঠে, আঙ্গুলে বাঁকা করব, কি আমাদের লাগবেই। 2 নম্বর কথা,
সময় ক্ষেপণ, এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। নভেম্বরের ভিতরে গণভোট না দেয় তাহলে দুর্বার গণআন্দোলন করে তোলা হবে। সারা দেশব্যাপী আন্দোলনের লেলিয়ান শিখা চালিয়ে দেওয়া হবে। নির্বাচনের সাথে গণভোট হবে না, একসাথে তফসিল হবে না, গণভোটের তফসিল আগে হবে। পল্টন থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা। মৎস্য ভবনের সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। সেখান থেকে একটি প্রতিনিধি দল নিয়ে যমুনায় যান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। প্রধান উপদেষ্টার পক্ষে তাদের স্মারকলিপি গ্রহণ করেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং জাতির সামনে যে রাজনৈতিক সংকট, এই সংকট নিরসনে সরকার যে আন্তরিক এবং সকল রাজনৈতিক দলের কাছে সপ্তাহখানেক সময়ের মধ্যে পারস্পরিক আলোচনা করে একটা সমাধানে পৌঁছাবার জন্য সরকারের যে অনুরোধের কথা তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আমরা বলেছি যে আমরাও সরকারকে এই উদ্যোগের এবং এই সংকট নিরসনের সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছি। 11 তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই, এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই 5 দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে 11 তারিখ মহাসমাবেশে ঢাকার চিত্র ভিন্ন হবে হুঁশিয়ারি দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তা না হলে 11 তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হবে, তার আগে নয়। কয়েকটি দল আন্দোলন ঘেরাও কর্মসূচির মাধ্যমে ভোট পেছানোর ষড়যন্ত্র করছে, কিন্তু জনগণ তা মানবে না। যশোরে এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোকে আবারও আলোচনায় বসার আহ্বানের সমালোচনা করেন তিনি। সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলামের 7ম মৃত্যুবার্ষিকীতে যশোর টাউন হলে আয়োজন করা হয় স্মরণ সভার। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় রাজনীতিতে তরিকুল ইসলামের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন তিনি। তরিকুল ইসলামরা বারবার জন্মান না, এনারা ক্ষণজন্মা রাজনৈতিক নেতৃত্ব। বিএনপি মহাসচিব কথা বলেন সমসাময়িক রাজনৈতিক ইস্যুতেও। অভিযোগ করেন কিছু দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে। বলেন জাতীয় নির্বাচনের আগে গণভোট হবে না। আজকে যে দাবি দাওয়াগুলো নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে, অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, এটা এই দেশের জনগণ মেনে নেবে না। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে ঘটে হবে না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোকে আবারও আলোচনায় বসার আহ্বান নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলোকে হাতের খেলনা মনে করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। উপদেষ্টা মণ্ডলী সভা করলেন, সভা করার পরে জনাব আসিফ নজরুল সাহেব জাতিকে জানালেন যে বিষয়গুলো এখনো সমাধান হয়নি সেগুলোর সমাধান করার জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় দিচ্ছি। রাজনৈতিক দলগুলো হচ্ছে তাদের হাতের খেলনার মতো, এটা ঠিক হয়নি। বিএনপিকে খাটো করে দেখলে বা অবজ্ঞা করা হলে ফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি, আমরা এখন পর্যন্ত কোনো বিষয়ে রাস্তায় নামিনি, কিন্তু মনে রাখবেন বিএনপি কোনো ভেসে আসা দল নয়। দেশকে অশান্তির দিকে ঠেলে না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব। অনেক রক্তের বিনিময়ে। জাহিদ হাসান, যমুনা নিউজ। জামায়াত জোটের কর্মসূচির নামে নির্বাচন বানচালের কোনো চেষ্টা হলে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন বিএনপি নেতারা। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে চট্টগ্রামে সন্ত্রাসীদের 2 পক্ষের বিরোধ ব্যবহার করা হয়েছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। আরেক নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, শুধু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র নয়, একটি ইস্যু সৃষ্টি করে দেশে সংকট তৈরি করতে চায় কিছু মানুষ। রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন।
ধানের শীষ নিয়ে জনতার কাছে যেতে শুরু করলো বিএনপির প্রার্থীরা। উৎসব আমেজে রাজধানীর পল্লবীতে ঢাকা 16 আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হকের পক্ষে এই গণমিছিল, যার আয়োজক ঢাকা মহানগর উত্তর বিএনপি। ধানের শীষের প্রতীকে নির্বাচিত করলে আমরা যদি সরকার গঠন করতে পারি, নির্বাচিত হই, আমরা কখনো কোনো বিরোধী মতের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন করব না। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে বিএনপির প্রার্থীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানান। বলেন, এই হামলার সাথে নির্বাচন বিলম্বিত করার শক্তির যোগসূত্র আছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত চায়, নির্বাচনকে বিলম্বিত করতে চায়, এখানে তাদের কোনো অন্যভাবে এটাকে তাদের দুটি দলের মধ্যে যে বিভেদ সেটাকে কেউ ব্যবহার করতে চাচ্ছে কিনা এই কথাগুলো উঠে আসছে। কিন্তু আমির খুসরু কথা বলেন জামায়াত সহ 8 দলীয় জোটের চলো চলো ঢাকা চলো কর্মসূচি নিয়েও। কোন কর্মসূচির পিছনে যদি নির্বাচনকে বাধাগ্রস্ত করার চিন্তা থাকে, বিলম্বিত করার চিন্তা থাকে, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা কর্মসূচি দেবে। সুতরাং নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য, বিলম্বিত করার জন্য যে সমস্ত কর্মসূচি দেওয়া হবে জনগণ সেটা খুব সহজে বুঝে নেবে এবং তারা তাদের ভোটের দিন ব্যালট বাক্সের মাধ্যমে সেটা তাদের প্রতিবাদ করবে। তারেক রহমানের রাজনীতি ও পলিসির উপর লেখা বই নিয়ে আলোচনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশে পিআর পদ্ধতি চালু হলে কোনো সরকারই গঠন করা যাবে না। পিআর হইলে এমনও তো সময় আসতে পারে যে এই দেশে কোনো সরকার গঠন হবে না। 40% ভোট পাইলেও তো 120 আসন পাইলে তো এখানে সরকার গঠন করা যাবে না। এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এ সময় ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সব রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতা চেয়েছেন বিএনপি নেতারা। সকল জনগণের সহযোগিতা কামনা করি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার বাবলা হত্যাকাণ্ড মূলত আন্ডারওয়ার্ল্ডের 2 গ্রুপের দ্বন্দ্বের জের। এর আগে 2 বার হত্যা চেষ্টা ব্যর্থ হলেও তৃতীয়বার সফল হয় খুনিরা। পরিবারের দাবি, পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ খানের বাহিনী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদিকে গুলিবিদ্ধ বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ এখনও হাসপাতালে ভর্তি হলেও অবস্থা আগের চেয়ে স্থিতিশীল। চালিতাতলি খন্দকার পাড়ায় দোকানের উপর সরোয়ার বাবলার পোস্টার, ঠিক তার নিচে খুন হন তিনি। এখনও আছে রক্তের দাগ। সেখানে দাঁড়িয়ে ছেলে হত্যার বিচার চাইলেন বাবা। আমি চাই সুষ্ঠু বিচার। আমার ছেলের মতো আর কোনো মা সন্তান হারানো। আমার জানাবাতে 13 জন লোক এরা মারছে। বাবলা হত্যাকাণ্ড এবং বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ সহ 2 জন গুলিবিদ্ধের ঘটনার পর থেকে চালিতাতলির পরিস্থিতি থমথমে। এটি অপরাধ প্রবণ এলাকা হিসেবে পরিচিত। সন্ত্রাস, চাঁদাবাজি নিত্য নৈমিত্তিক ঘটনা। দিনের দুপুরে রাতের বেলায় যেভাবে হামলা গুলি চলছে, আমরা তো কাউকে নির্ধারিত করতে পারছি না। কিছু দৌড় দিছে এদিকে, কিছু দৌড় দিছে এদিকে, আর যে গুলি চালাইতে আইছে এর দোনাতে পিস্তল। সুষ্ঠুভাবে একটা বিচার করতে হবে। সুষ্ঠুভাবে বিচার হইতেছে না, এই জন্য আজকে এই ঘটনাগুলো ঘটিতেছে। নিহতের পরিবার এবং স্থানীয়রা জানান, দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী বিদেশে পলাতক সাজ্জাদ খানের বাড়িও এখানে। তারই শীর্ষ ছিলেন অন্তত 18 মামলার আসামি সরোয়ার, যিনি গত বছর 5 আগস্টের পর জেল থেকে মুক্তি পান। 2015 সালে 2 জনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গত 30 মার্চ বাকুলিয়া এক্সপ্রেস রোডে সরোয়ারকে বহন করা প্রাইভেট কারে দুর্বৃত্তরা গুলি করলে তার 2 সহযোগী মানিক ও আব্দুল্লাহ নিহত হন। ওই ঘটনার কয়েক মাস আগে পায়ে গুলিবিদ্ধ হলেও বেঁচে যান সরোয়ার। তৃতীয়বার হত্যা চেষ্টায় সফল হন খুনিরা। 3 দিন আগে ফোনে হত্যার হুমকি দেয়া হয় তাকে। তোর 7 দিন নেবে, তোর মারবো, 8 দিন নেবে, তোর মারবো, এরকম করে করে হুমকি। এটাও তার চোখে মারা 3 দিন আগে দিছে, বলতে তোর 7 দিন নেবে, তোর মারে ফেলে তুই সেফ তাইস। এরকম বলে 3 দিনের মধ্যে ওনাকে মেরে দিছে। কালকে বাড়ির মুখে আসে। সাজ্জাদকে মানুষ যে বয়টা পাইতো, ওই বয়টা মানুষের থেকে চলে গেছে। এদিনের পর থেকে মানে সরার বাবলা ওনার পথের কাটা হয়ে গেছে, বিরত হয়ে গেছে। মার্ডারটার পিছনে এড মার্ডার সাজ্জাদের ভাই 3 জন, আর এর ভাই ফুদে আমার ভাই নিজে বলে গেছে আমাকে। এদের ঘরে পড়াশোনা নিয়ে এদের ঘরে জানি না, বর্তমানে ঘরে আছে। হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ কর্মকর্তারা। আন্ডারওয়ার্ল্ডের 2 গ্রুপের দ্বন্দ্বের জেরে এই ঘটনা বলছেন তারা। তবে অস্ত্রধারীকে শনাক্ত বা আটক করা যায়নি এখনো। জেলের ভিতরে আছে ছোট সাজ্জাদ, সে এই জেলের ভিতর থেকে তার লোকদেরকে দিয়ে এরকম একটা কাজ করিয়েছে কিনা সেই দিকটাও আমরা ওপেন রাখছি।
এছাড়াও আরও কতগুলো ডাইমেনশন আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। গুলিবিদ্ধ চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এবং মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ এখনও এভারকেয়ার হাসপাতালে ভর্তি, তার অবস্থা স্থিতিশীল। বুধবার সন্ধ্যায় খন্দকারপাড়ায় এরশাদুল্লাহর জনসংযোগের সময় দুর্বৃত্তদের গুলিতে খুন হন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার বাবলা। গুলিবিদ্ধ হন এরশাদুল্লাহ ও শান্ত নামে আরেকজন। মামুন নূর অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। নির্বাচন ঘিরে ৯ দলীয় জোট হবার সম্ভাবনা আছে বলে জানিয়েছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় বিচার ও সংস্কার নিয়ে বিএনপি জামায়াতের অবস্থান যদি পরিবর্তন হয় তাহলে যে কারোর সাথে জোট করতে পারে বলে জানান তিনি। রাজধানীর বাংলা মোটর এনসিপির পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে দলটির মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়, সেখানেই কথা বলেন তিনি। এছাড়াও মুখ্য সমন্বয়ক বলেন, একটি দল নির্দিষ্ট কিছু ব্যক্তিকে মানুষের উপর চাপিয়ে দিতে চায়, কিন্তু এনসিপি কোনো দলের প্রতিনিধি মানুষের উপর চাপিয়ে দিতে চায় না, জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠাতে চায়। এ সময় এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, রাজনীতি গুটি কয়েক মানুষের হাতে ছিল, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। জামায়াত এবং বিএনপির মধ্যে মল্লযুদ্ধ মারামারি হচ্ছে। আমরা মারামারি বন্ধ করার জন্য গতকালকে থেকে কিছু উদ্যোগ নিয়েছি। দুই দলের সাথে আলোচনা চলমান আছে, যে 9 দলের যে একটি জোট হয়েছে সেখানেও আলোচনা চলমান আছে। তবে জোট প্রশ্নে 9 দলের আমাদের একটি পলিটিক্যাল জোট হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গণতন্ত্র মঞ্চ প্লাস যে 3 দল রয়েছে সেটার একটি রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। সৎ যোগ্য মানুষ যিনি আসলেই তার এলাকার জনগণের জন্য কাজ করতে চান, তিনি কখনো মনোনয়ন পাবেন না, তিনি কখনো সংসদে সেই এলাকার জনপ্রতিনিধি হিসেবে যেতে পারবেন না। সেই সংস্কৃতিটা আমরা ভাঙব। আমরা চাই আমাদের সংসদে এমন মানুষ যাবে যারা সত্যিকারের জনপ্রতিনিধি হিসেবে কাজ করবে, যারা রাজনীতিটাকে জনগণের সেবা হিসেবে দেখবে। পোশাক খাতে শ্রমিকদের জন্য হাসপাতাল করার উদ্যোগ নিয়েছে বিজিএমইএ। সরকারের কাছে জমিও চেয়েছে পোশাক খাতের শীর্ষ সংগঠনটি। কারখানা মালিক তাদের পরিবারের সদস্য ও কর্মীদের স্বাস্থ্য সেবায় 10 হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে পোশাক রপ্তানিকারক সমিতি। বিকেলে উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে চুক্তি অনুষ্ঠানে জানানো হয়, পপুলার, ল্যাবেইড, সমরিতা সহ চুক্তিতে আসা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ ছাড়ে সেবা পাবেন পোশাক কারখানার মালিকরা। অনুষ্ঠানে জানানো হয়, কেবল মালিক নয়, পোশাক খাত যাদের ওপর ভর করে শক্তিশালী হয়েছে সেই শ্রমিকদের জীবনমান উন্নয়নে মনোযোগ দিচ্ছে বিজিএমইএ। আগামী দিনে তাদের চিকিৎসা স্বল্প মূল্যে ভোগ্যপণ্য নিশ্চিত করতে উদ্যোক্তা সরকার সবাইকে এগিয়ে আনতে হবে। এ সময় সংগঠনের সভাপতি জানান, বিগত বছরগুলোতে নানা সংকটে বন্ধ হয়েছে 4000 কারখানা। কাজ শুরু করেছেন একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের প্রশাসকরা। স্বস্তি ফিরছে আমানতকারী ও ব্যাংকারদের মধ্যে। আমানত ফেরত পাবার ব্যাপারে আশাবাদী গ্রাহকরা, যদিও এখনও চাহিদা মতো টাকা পাচ্ছেন না। প্রশাসক টিমের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিকে পুঁজিবাজারে স্থগিত করা হয়েছে 5 ব্যাংকের শেয়ার লেনদেন। এর প্রতিবাদ জানিয়েছেন বিনিয়োগকারীরা। গভর্নরের পদত্যাগের দাবিতে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি দিয়েছেন তারা। সংকট কাটিয়ে একীভূত হতে যাওয়া শরিয়া ভিত্তিক দুর্বল 5 ব্যাংকে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে নিয়োগ পাওয়া প্রশাসকরা কাজও শুরু করেছেন। স্থবির ব্যাংকগুলোকে আবারও সচল করতে প্রথম দিনেই সিনিয়র কর্মকর্তা এবং শাখা প্রধানদের সাথে বৈঠক করেছেন তারা। একীভূতকরণের কাজ এগিয়ে নিতে ব্যাংকের মানব সম্পদ, অপারেশন, আইটি এবং ফাইন্যান্স এই 4 বিভাগে সমন্বয় করে কাজ করছে প্রশাসক টিম। তবে প্রশাসকদের কাজ শুরুর প্রথম দিনেও চাহিদা মতো টাকা পাননি গ্রাহকরা। তাদের প্রত্যাশা দ্রুতই সমাধান হবে এ সংকটের, ফিরে পাবেন আমানতের অর্থ। ব্যাংকাররা বলছেন, গ্রাহক লেনদেনে আবারও স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। চেক দিচ্ছি কিন্তু আমাদের চাহিদা মতো টাকা দিচ্ছে না, তো সামান্য কিছু দিচ্ছে, এখন আমরা চলতে হবে। এখন প্রশাসনের দিকে আমরা তাকাই আছি। মাসের শেষে থেকে যাদের আমানতকারী সবাই টাকা পাবে, এইটাই দেখলাম, গতকাল পত্রিকাতে দেখলাম। তো আমরাও আশা করতেছি সেইটাই হয়তো হবে। আমরা অবশ্যই প্রত্যাশা করি ভালো কিছু হবে, যেহেতু বাংলাদেশ ব্যাংক এটাকে হাতে নিছে, ভালো করার জন্যই নিছে। বাংলাদেশ ব্যাংক যে পদক্ষেপ নিয়েছে অত্যন্ত ভালো পদক্ষেপ। এটা আমাদের জন্য, গ্রাহকদের জন্য একটা সুন্দর পদক্ষেপ। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের অর্থ এখন পুরোপুরি সুরক্ষিত, সবাই তাদের টাকা ফেরত পাবেন। আমরা শুধু জনগণকে বলতে চাই, আপনারা নবগঠিত ব্যাংকের উপর সম্পূর্ণ আস্থা রাখেন। নতুন যে ম্যানেজমেন্ট
অস্থায়ী ম্যানেজমেন্ট সৃষ্টি হলো, তাদের উপরও আস্থা রাখেন, তাদের কাছে আপনাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। এদিকে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের আওতায় একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করায় পুঁজিবাজারে এর লেনদেন স্থগিত করেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। প্রতিবাদ জানিয়েছেন বিনিয়োগকারীরা। সংবাদ সম্মেলনে আনুপাতিক হারে শেয়ার দেওয়ার দাবি তাদের। একই সাথে অর্থ উপদেষ্টা এবং গভর্নরের পদত্যাগও দাবি করেছেন। 5টি ব্যাংক একীভূত হলে যে ব্যাংক হবে সেই ব্যাংকের শেয়ার বিনিয়োগকারীদেরকে দিতে হবে। অর্থ উপদেষ্টা জনাব সালেউদ্দিন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, এই 3 জনকেই অবিলম্বে তাদের পদ থেকে অপসারণ করার জন্য আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাচ্ছি। আমরা যদি তার প্রতিফলন শনিবার রাত্রে যদি না দেখি, দেন আমরা আগামী মঙ্গলবার আমরা বাংলাদেশ ব্যাংক আমরা ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করছি। রাঘব বোয়ালদের লুটপাটের দায় পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের উপর চাপানো হচ্ছে বলেও অভিযোগ তাদের। আমরা গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন সন্ধ্যার বাংলাদেশ। জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে ব্রাজিলে দেখা মিলল ব্যতিক্রমী প্রতিবাদের। ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতাদের জলবায়ু পরিবর্তন নিয়ে নিষ্ক্রিয় অবস্থানের প্রতিবাদে তাদের ব্যঙ্গাত্মক রূপে হাজির করা হয়েছে। বেলেম নদীর তীরে ব্যতিক্রমী এই প্রতিবাদ করেছে একদল পরিবেশ কর্মী। বৈশ্বিক জলবায়ুর দুরবস্থার জন্য তাদের নির্বিকার ভূমিকাকেই দায়ী করেন তারা। নদীর তীরে বসে আছে বিশ্ব রাজনীতির কর্ণধাররা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে রয়েছেন বাঘা বাঘা সব রাষ্ট্রপ্রধানরা। জলবায়ু পরিবর্তনের জেরে পৃথিবী ধ্বংসের মুখে, অথচ বিশ্ব নেতাদের কারোর মুখে কোনো কথা নেই। সবাই যেন নির্বিকার, যে যার কাজে ব্যস্ত। বুধবার এমনই এক ব্যঙ্গাত্মক প্রদর্শনী দেখা মিলেছে ব্রাজিলের গুয়ামা নদীর তীরে। COP30 সম্মেলনকে সামনে রেখে এই ব্যতিক্রমী আয়োজন করেছে একদল জলবায়ু কর্মী। পরিবেশবাদীদের অভিযোগ, পরিবেশের সবচেয়ে ক্ষতি করছে ধনীরা, অথচ তার জন্য দুর্ভোগ পোয়াচ্ছেন বেশি দরিদ্র জনগোষ্ঠী। আমাদের মনে হচ্ছে বিশ্ব যখন আগুনে পুড়ছে তখন বিশ্বের নেতারা ঘুমাচ্ছেন। এখনই পরিবর্তন আনতে হবে। দয়া করে জেগে উঠুন, দয়া করে বিশ্ব সম্পর্কে কিছু করুন। যারা সত্যিই বিশ্বকে দূষিত করছে, কর দিচ্ছে না, তারা দূষণের পরিণতি ভোগ করছে না। ধনী দূষণকারীদের অর্থ প্রদান করার সময় এসেছে। জলবায়ু কর্মীদের এই ভিন্নধর্মী প্রতিবাদ নজর কেড়েছে বিশ্ববাসীর। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।